হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুলতানি যুগ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব সম্পর্কে। অর্থাৎ সুলতানি যুগের ইতিহাসের ক্ষেত্রে, দিল্লির সুলতানি যুগের ইতিহাসের ক্ষেত্রে কুতুবউদ্দিন আইবকের যে কৃতিত্ব রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না। কেন? তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারে প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই শুধুমাত্র এই 99 রুপিস রেজিস্ট্রেশন ফির বিনিময়ে যে তোমরা পুরো তোমাদের সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো, এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত বলেছি প্রথমেই আলোচনা করব হচ্ছে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্বগুলি সম্পর্কে। প্রথমত আমরা জানবো যে ভূমিকাতে বলেছে, দেখো, মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি করেছিল, যে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে কি করেছিল, তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন। ঠিক আছে? এই যে তুর্কি সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাটা হয়েছিল সেটা কিন্তু যে মূলত তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে কিন্তু হয়েছিল। ঠিক আছে? এটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হচ্ছে? কারণ 1100 এর ঠিক আগের বছর অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে কি হয়েছিল, তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে? তো মূলত যুদ্ধটার নাম তরাইন কেন রাখা হয়েছে? কারণ হচ্ছে ইতিহাসের বিভিন্ন এই যে যুদ্ধগুলি বা ঘটনাগুলি রয়েছে, যেই স্থানে হয়ে থাকে সেই স্থানের নামের ওপর ভিত্তি করেই কিন্তু নামকরণটা করা হয়ে থাকে। তো তরাইনের এই যে যুদ্ধটা, এটা হচ্ছে তরাইন নামক স্থানে হয়েছিল, যার জন্য নামকরণ হিসেবে তরাইন নামটি কিন্তু করা হয়েছে। ঠিক আছে? তাহলে কি হয়েছিল, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে? কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, যেখানে মোহাম্মদ ঘুরি কি করেছিলেন, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন, যার ফলে কি হয়েছিল, তুর্কি সাম্রাজ্যের কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে তার প্রতিনিধি তথা দাস কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানি সিংহাসনে কিন্তু নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন। তাহলে কি হলো, দেখো, 1206 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘুরির মৃত্যু হলো, তার পরবর্তীতে অর্থাৎ তারপর কি হলো, তার প্রতিনিধি অর্থাৎ যে দাস কুতুবউদ্দিন, অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কিন্তু প্রথমে একজন দাস ছিলেন বা কৃতদাস ছিলেন। ঠিক আছে? তাহলে কি ছিল, কুতুবউদ্দিন আইবক কিন্তু দিল্লির যে সুলতানি সিংহাসন, সেই সিংহাসনে কিন্তু নিজের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, বলেছে কুতুবউদ্দিন 1208 খ্রিস্টাব্দে নিজেকে দিল্লির সুলতান হিসেবে কিন্তু ঘোষণা করেছিলেন। তাহলে কুতুবউদ্দিন যে নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেছিলেন, কবে করেছিলেন? 1208 খ্রিস্টাব্দে কিন্তু করেছিলেন। এরপরে আমরা দেখে নেব যে সমস্যার সমাধান এবং তার কৃতিত্বগুলি সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখানে বলেছে কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানির বিভিন্ন সমস্যার সমাধান করে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। ঠিক আছে? এক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠা। অর্থাৎ এই যে সুলতানি যুগের যে ইতিহাসটা রয়েছে, এই সুলতানি যুগের দিল্লি সুলতানি শাসনকালে কিন্তু এখানে বিভিন্ন রাজবংশ কিন্তু রয়েছিল। রাজবংশের ইতিহাসটা কিন্তু আমরা জানতে পারি। তার মধ্যে একটি অন্যতম রাজবংশ বা প্রথম রাজবংশ ছিল কিন্তু এই দাস বংশটা। ঠিক আছে? দাস বংশের প্রতিষ্ঠা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, বলেছে কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত বংশ দাস বংশ নামে পরিচিত ছিল। তাহলে দাস বংশ বলতে কি বোঝায়?
বোঝানো হচ্ছে? কুতুবউদ্দিন আইবক যে বংশটার প্রতিষ্ঠা করেছিলেন সেটাকেই কি হচ্ছে? দাস বংশ কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ এই কাল পর্বে একটি নয়, দিল্লিতে তিনটি রাজবংশ কিন্তু রাজত্ব করত। এই তিনটি রাজবংশের প্রতিষ্ঠাতারা হলেন তিনজন পৃথক পৃথক ব্যক্তি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন। তাহলে কি বলেছে দেখো, এই যে একটা কাল পর্ব দিয়েছে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ, এই কাল পর্বের মধ্যে একটি নয়, দিল্লিতে কিন্তু তিনটি রাজবংশ আর কি রাজত্ব করেছিল। কিভাবে কি মানে তিনটি রাজবংশের যে প্রতিষ্ঠাতারা তারা কিন্তু আবার যে তারা তিনজন পৃথক ব্যক্তি ছিলেন, যেমন কি কুতুবউদ্দিন আইবক ছিলেন, ইলতুৎমিশ ছিলেন আর গিয়াসউদ্দিন বলবন ছিলেন। ঠিক আছে, কি বলেছে, সিংহাসনে আরোহণের পূর্বে কুতুবউদ্দিন নিজ শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে অত্যন্ত বুদ্ধিমত্তা ও চাতুর্যের সঙ্গে কিন্তু বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কি করেছিলেন? আত্মীয়তার বন্ধনে কিন্তু আবদ্ধ তিনি হয়েছিলেন। তাহলে এই সময় কুতুবউদ্দিন কি করেছিলেন? যখন তিনি সিংহাসন আরোহণ করলেন, সিংহাসন আরোহণের পূর্বে কুতুবউদ্দিন নিজ যে শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে কি করেছিলেন? অত্যন্ত বুদ্ধিমত্তা এবং চাতুর্যের সঙ্গে কি করেছিলেন? বিভিন্ন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তিনি যে অন্যান্য যে প্রতিদ্বন্দ্বীরা ছিলেন তাদের সঙ্গে একটা কিন্তু আত্মীয়তার যে বন্ধন আর কি আবদ্ধ তিনি কিন্তু হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে কি বলা হচ্ছে? সমস্যা। অর্থাৎ দেখো, এই যে সিংহাসন যখন কুতুবউদ্দিন আইবক যখন দিল্লির সিংহাসন আরোহণ করলেন, দিল্লির সিংহাসনে বসলেন বা আরোহণ কালটা যে রয়েছে, সেই সময় কিন্তু কুতুবউদ্দিন আইবক কতগুলি জটিল সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়েছিল। অর্থাৎ ইলতুৎমিশ যখন দিল্লির এই যে মানে সিংহাসনটা আর কি আরোহণ করলেন, আরোহণ করার সময় কি হচ্ছে, তাকে কিন্তু বিভিন্ন জটিল থেকে জটিল সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়েছিল। ঠিক আছে, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? মূলত দেখো কি বলেছে, এক নম্বর হচ্ছে মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে উত্তরাধিকারী ঘোষণা করে যাননি, যার ফলে কি হয়, সিংহাসনের ওপর তার কোনো বৈধ অধিকার কিন্তু ছিল না। অর্থাৎ মোহাম্মদ ঘুরির যখন মৃত্যু ঘটে, ঠিক আছে, তার যখন মৃত্যু হয়, তিনি কিন্তু যে কুতুবউদ্দিন আইবককে কিন্তু উত্তরাধিকারী হিসেবে কিন্তু ঘোষণা করে যাননি, যার ফলে কি হলো, যে সিংহাসনের ওপর কিন্তু এই কুতুবউদ্দিন আইবকের কোনো প্রকারের কিন্তু বৈধ কোনো অধিকারটা কিন্তু তার ছিল না। এটা এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা কি দেখো, মোহাম্মদ ঘুরির সময় ভারতের শাসন গজনি থেকে পরিচালিত হতো। ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি তাজউদ্দিন ইলদিজ গজনি দখল করার পর কি হয়, ঘুরি ভারতীয় রাজ্য দখলে আর কি প্রয়াসী হন। ঠিক আছে, আচ্ছা তিন নম্বর সমস্যাটা বলছে যে এর পাশাপাশি ঘুরির অপর একজন সেনাপতি নাসির উদ্দিন যে কুবাচা, তিনি এবং ঘুরির ভারতের যে অধিকৃত রাজ্য সেটা লাভ করার জন্য আগ্রহী হয়ে ওঠেন। আর একটা কি, এই সময় রয়েছে হচ্ছে বাংলার যে আলীবর্দান খলজি বিদ্রোহ ঘোষণা করেন। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কুতুবউদ্দিন আইবক যখন সিংহাসনটা আরোহণ করছে, তখন কিন্তু তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এগুলো তো বেশ কয়েকটা, তার মধ্যে থেকে সমস্যাগুলি তুলে ধরলাম তোমাদের সামনে। ঠিক আছে, আরো কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কুতুবউদ্দিন আইবককে সিংহাসন আরোহণের কালে। এবার হচ্ছে দেখো সমস্যার সমাধান। এখানে কি বলেছে, এই সব সমস্যা কুতুবউদ্দিন আইবককে বিপদে ফেলেছিল। ঠিক আছে, এবং কুতুবউদ্দিন আইবক কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা বলে ও বিচক্ষণতার গুণে সেই সকল সমস্যাগুলির সমাধানে কিন্তু তৎপর হয়ে ওঠেন। অর্থাৎ কুতুবউদ্দিন আইবক কিন্তু সিংহাসন আরোহণকালে বিভিন্ন জটিল থেকে জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ঠিকই, কিন্তু কি হচ্ছে, কুতুবউদ্দিন আইবক কিন্তু তার যে বুদ্ধিমত্তা, তার যে বিচক্ষণতার গুণে কি হয়েছিল, সেই উপস্থিত যে বিভিন্ন সমস্যাগুলি ছিল সেই সকল সমস্যাগুলির আর কি সমাধান তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, তাহলে সিংহাসনে যখন তিনি আরোহণ করছেন তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, তিনি কিন্তু তার বুদ্ধিমত্তার সাহায্যে, তার বিচক্ষণতার গুণে কিন্তু তিনি কি করেছিলেন, সেই সকল সমস্যার কিন্তু সমাধান করেছিলেন। এবার হচ্ছে দেখো স্বাধীন শাসন প্রতিষ্ঠা। এখানে কি বলা হয়েছে, কুতুবউদ্দিন আইবক
এই সময় পর্বে গজনীর সঙ্গে কি করেছিলেন, সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন শাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কুতুবউদ্দিন আইবকের যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমাটা রয়েছে হচ্ছে যে মানে শাসনকালে, সেটা হচ্ছে 1206 থেকে 1210, এই সময় পর্যন্তই তিনি কিন্তু শুধুমাত্র শাসনটা করেছিলেন। ঠিক আছে, তাহলে কুতুবউদ্দিন আইবক কি করেছিলেন, এই যে একটা সময় পর্বে তার যে শাসনের যে রাজত্বকাল যেটাকে বলছি, তার যে রাজত্বকালটা যে ছিল 1206 থেকে 1210, এই সময়কালের মধ্যে গজনীর সঙ্গে কি করেছিলেন, সমস্ত যে সম্পর্ক ছিল সেটা ছিন্ন ভিন্ন করে স্বাধীন একটা কিন্তু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আর কি করেছিলেন। আচ্ছা, তারপরে দেখবো রয়েছে সুদক্ষ যোদ্ধা। এখানে কি বলা হচ্ছে দেখো, যে যোদ্ধা হিসেবে কুতুবউদ্দিন আইবক ছিলেন অত্যন্ত দক্ষ, সুনিপুণ এবং পারদর্শী, যথেষ্ট দক্ষতাপূর্ণ। একজন যোদ্ধা হিসেবে যথেষ্ট দক্ষ ছিলেন কিন্তু কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, বলছে সুদক্ষ যোদ্ধা কুতুবউদ্দিন গুজরাটের রাজা ভীমদেবকে আর কি পরাস্ত করেছিলেন। তাই সুদক্ষ যোদ্ধা হিসেবে তিনি কি করেছিলেন, কুতুবউদ্দিন গুজরাটের যে রাজা ছিলেন ভীমদেবকে তিনি কিন্তু পরাস্ত করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এর সাথে সাথে দানশীলতা। দানশীলতা সম্পর্কে কি বলা হয়েছে দেখো, কুতুবউদ্দিন আইবক দানশীলতার জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। দানশীলতার জন্য কুতুবউদ্দিনকে লাখ বক্স নামে কিন্তু তিনি আর কি পরিচিত ছিলেন। ঠিক আছে, তাহলে তিনি প্রচন্ড পরিমাণ দানের জন্য কি করতেন, অর্থ ব্যয় করতেন প্রচুর পরিমাণে। ঠিক আছে, যার জন্য এমনটা বলা হয়েছে। তারপরে হচ্ছে স্থাপত্য কীর্তি। স্থাপত্য কীর্তি যে শিল্প স্থাপত্যের বিভিন্ন যে কথাগুলি রয়েছে সেই সমস্ত বলেছে দেখো, বাগদাদের প্রখ্যাত ধর্মগুরু খাজা কুতুবউদ্দিন আর কি যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তিনি কিন্তু কি করেছিলেন, যে দিল্লিতে কুতুব মিনার কিন্তু নির্মাণ করেছিলেন। তাহলে কুতুবউদ্দিন আইবকের এই যে স্থাপত্য কীর্তি বা স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেটা হলো যে তিনি কি করেছিলেন, কুতুব মিনার কিন্তু নির্মাণ করেছিলেন। কুতুব মিনারটা কিন্তু নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, যেটা হচ্ছে বাগদাদের প্রখ্যাত যে ধর্মগুরু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে স্মৃতি, সেই স্মৃতি রক্ষার উদ্দেশ্যে কি করেছিলেন, কুতুবউদ্দিন আইবক দিল্লিতে আর কি কুতুব মিনার কিন্তু নির্মাণ করেছিলেন। তাহলে এই যে কুতুবউদ্দিন আইবকের যে কৃতিত্ব, সেটা কিন্তু যথেষ্ট দক্ষ কৃতিত্বর কিন্তু তিনি পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু যে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে বিষয়টা আরেকবার যে রিপিট করছি দেখো, যে তিনি কি হলো, যে একটা দাস বংশের প্রতিষ্ঠা করলেন। দাস বংশের যখন তিনি সিংহাসনটা আর কি আরোহণ করলেন, সিংহাসন আরোহণের সময় তাকে কি হয়েছিল, বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়েছিল। এবং কুতুবউদ্দিন আইবক কি করেছিলেন, উপস্থিত সকল সমস্যার কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার গুণের কিন্তু তিনি সেই উপস্থিত সকল সমস্যার কি করেছিলেন, সমাধান কিন্তু করেছিলেন। এবং তিনি একটা কি করেছিলেন, স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কি করেছিলেন, কুতুবউদ্দিন আইবকের যে রাজত্বকালে যে সময়সীমাটা রয়েছে, সেই সময়সীমার মধ্যে তিনি কি করেছিলেন, গজনীর সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন ভিন্ন করে তিনি কি করেছিলেন, একটা স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার আরো বিভিন্ন কৃতিত্বগুলো কি রয়েছে সেই বিষয়টা নিয়েই মূলত কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।